গাইবান্ধা ও বগুড়ায় অস্বাভাবিক হারে বাড়ছে নদ নদীর পানি। কুড়িগ্রামের শতাধিক গ্রামে আকস্মিক বন্যা, মুষলধারে বর্ষণে ময়মনসিংহে তীব্র জলাবদ্ধতা, স্কুল ছুটি ঘোষণা। চট্টগ্রাম সিটিগেট এলাকায় ট্রাক চাপায় 2 কলেজ ছাত্র নিহত। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট। ঈদ উল ফিতরে যাত্রী সেবা নিশ্চিত করতে নানা পরিকল্পনা রেল কর্তৃপক্ষের। অতিরিক্ত ট্রেন শিডিউল ঠিক রাখা, টিকিট কালোবাজারি বন্ধে থাকছে বিশেষ নজরদারি। মালিক ও ঘাট ইজারাদারদের গাফিলতিকেই কারণ মনপুরার মেঘনা নদীতে ট্রলার ডুবেছে। অভিযোগ বেঁচে যাওয়া যাত্রীদের তলা ফাটার কথা স্বীকার চালকের সহকারী। এবং কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলায় নিহত অধ্যাপক রঞ্জিত শর্মার বাড়িতে কান্নার রোল। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্বজনদের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি কামরুজ্জামান মামুন। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়া সারিয়াকান্দিতে নির্মাণাধীন বাঁধের একটি অংশ ভেঙে যমুনার পানিতে প্লাবিত হয়েছে 2টি ইউনিয়নের অন্তত 15টি গ্রাম। এদিকে কুড়িগ্রামের 3 উপজেলার শতাধিক গ্রামে দেখা দিয়েছে বন্যা। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এছাড়া গাইবান্ধা ও সুনামগঞ্জের সবগুলো নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বগুড়া সারিয়াকান্দি উপজেলার গোদাখালী এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 70 মিটার ভেঙে যাওয়ায় কামালপুর ও চন্দনবাইশা ইউনিয়নের 15টি গ্রাম প্লাবিত হয়েছে। একই সঙ্গে কামালপুর ইউনিয়নের রহদহ, ইছামতি ও গোদাখালী গ্রামের 1000-এরও বেশি বাড়িঘর যমুনা নদীর ভাঙনের মুখে পড়েছে। এ কারণে বাড়িঘর সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন মানুষ। এদিকে ভাঙন ঠেকাতে বাঁধ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। বন্যা এসে চলে গেছে, আমরা কোনো হান্তি থাকার মতো আগে ঠাই নাই। আমরা চুলের মধ্যে পানি খড়ি নাই, খেয়ার নাই, আঙ্গের সল ফলে পেটে ভাত নেই, আঙ্গের পেটে ভাত নাই। আমরা মোরা অবস্থা হয়ে গেছি। এবার আছি আইসে কোনো হাতে আসতে পারছি না। আমরা খাওয়া দাওয়ার অস্থির, আগে কোনো কিছু নাই, থাকার দাওয়া নাই, খাওয়া কিছু নাই, ঘরের মতো পানি এক কুমুর করে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা সহ 16টি নদ নদীর পানি বিপদসীমা ছুঁই করছে। পানি বিপদসীমা অতিক্রম করার আগেই সদর, উলিপুর ও চিলমারী উপজেলার 13টি ইউনিয়নের শতাধিক গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 50,000 মানুষ। বাড়িঘর ডুবে যাওয়ায় অনেকেই পাকা রাস্তার উপর অবস্থান নিয়েছেন। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। আর বাড়িতে আজকে 1 কামড় পানি হয়েছে, আমরা আসি সড়কের মধ্যে আছি, গরু বাছুর সব সহিত। বাড়িঘর তলে গেছে, খাওয়ার কষ্ট, রান্না বান্নার কষ্ট, থাকার কষ্ট, রাস্তার মধ্যে রয়েছি। বাড়িঘর তলে গেছে, রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আসি, আমার খুব কষ্ট। তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা কিছু জিআর চাল আমাদের কাছে আছে, সেটা আমরা তাদেরকে পুনর্বরাদ্দ করছি। এদিকে গাইবান্ধায় সবগুলো নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বর্ষণে অস্বাভাবিক হারে বাড়ছে ব্রহ্মপুত্র, ঘাগর, তিস্তা ও করতোয়া নদীর পানি। এতে বন্যা ও ভাঙন আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। ব্রহ্মপুত্র নদের ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। টানা 7 দিনের বৃষ্টিপাতে সুনামগঞ্জে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। শুক্রবার সকাল থেকে 24 ঘন্টায় 69 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 16ঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ইসমাত জাহান, সময় সংবাদ। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে আগামী 72 ঘন্টায় দেশের বিভিন্ন জায়গায় ভারী বর্ষণ অব্যাহত থাকবে। সেই সঙ্গে সিরাজগঞ্জ, জামালপুর ও রংপুর সহ 11টি পয়েন্টে আগামী 48 ঘন্টার মধ্যে বন্যার আশঙ্কা রয়েছে। রিপোর্ট শাহ আলী জয়ের। বর্ষার আগেই বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, এ কারণে প্লাবিত সিলেটের সারিঘাট আর সুনামগঞ্জের বেশ কিছু এলাকা। সাধারণত জুলাই মাসের শেষ ভাগে পাহাড়ি ঢলে এ অঞ্চলগুলোতে বন্যা হলেও এবারের আগাম বৃষ্টিতে বন্যার দুর্ভোগ শুরু আগে ভাগেই।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী শনিবার সুরমা নদীর পানি সুনামগঞ্জে বিপদসীমার 35 সেন্টিমিটার আর সিলেটের সারিঘাট এলাকায় 24 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আর বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি প্রবাহিত হয়েছে বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে। ইন্ডিয়ার আসাম এবং মেঘালয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের কারণে আমাদের দেশে এই বছর একটু আগাম একটা বন্যা দেখা দিয়েছে। আগামী 48 ঘন্টা পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং সেই সাথে এই অঞ্চলগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী দুদিনে আশঙ্কা রয়েছে উত্তরের সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, রংপুরের আরো বেশ কিছু অঞ্চল এবং সিলেট, সুনামগঞ্জ সহ নারায়ণগঞ্জের লাখপুর এলাকা প্লাবিত হওয়ার। এই পয়েন্টগুলোতে বিপদসীমার খুব কাছাকাছি আছে পানি। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই পয়েন্টগুলোতেও পানি বিপদসীমা অতিক্রম করবে এবং সেই হিসেবে নতুন করে আপনার জামালপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম এবং সিলেটের বেশ কিছু অঞ্চল প্লাবিত হতে পারে। পানি উন্নয়ন বোর্ড বলছে সিলেট, সুনামগঞ্জের বন্যা দীর্ঘস্থায়ী হবে না, তবে জুলাইয়ের শেষ ভাগ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পাহাড়ি ঢলে এসব এলাকায় আবারও বন্যার প্রকোপ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। প্রবল বৃষ্টিতে কোমর সমান পানিতে তলিয়ে যায় ময়মনসিংহ শহর। ভয়াবহ জলাবদ্ধতায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। স্থগিত করা হয় সব স্কুলের অর্ধবার্ষিকী পরীক্ষা। জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পৌর কর্তৃপক্ষ। ময়মনসিংহে বিস্তারিত জানাচ্ছেন হারুনুর রশিদ। টানা প্রবল বর্ষণে ময়মনসিংহ শহরে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। তলিয়ে যায় শহরের বেশিরভাগ রাস্তাঘাট, বাসাবাড়ি, দোকানপাটেও উঠে পড়ে পানি। শহরের শানকিবাড়া, নন্দীবাড়ি, গুলকিবাড়ি, সাহেব আলী রুট সহ বিভিন্ন এলাকায় ছিল কোমর সমান পানি। এতে ভোগান্তিতে পড়েন শহরবাসী। প্রায় সময় যখন এরকম বৃষ্টিপাত হয় ময়মনসিংহ শহর পুরোটাই পানি নিচে ডুবে যায়, কারণ একটু নিচু অঞ্চলের অবস্থা তো আরো খারাপ। সাদা আমলে এরকম পানি হয়েছিল, এবারে এই পানি হয়েছে আর যাইতে পারি না পানি দিয়ে। 1 কিলোমিটার রাস্তা আসতে প্রায় 2 কিলোমিটার ঘুরে আসছি, তারপর চতুর্দিকেই পানি। পুরো শহরে তো এই বৃষ্টির কারণে, পানির কারণে যানজট, মোটরসাইকেল নিয়ে বের হওয়া যাচ্ছে না। জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি বেকায়দায় পড়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা। শহরের বেশিরভাগ স্কুলেই বন্ধ রাখা হয় অর্ধবার্ষিক পরীক্ষা। কোমর সমান পানি ভেঙে এসেছে পরীক্ষা দিতে, কিন্তু শেষ মুহূর্তে পরীক্ষাটা স্থগিত করে দেওয়া হয়েছে। অনেক কষ্ট করে প্রিপারেশন নিয়ে আসছিলাম আজকে পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু এখন দেখলাম পরীক্ষা স্থগিত, এখন আমরা ফেরতও যেতে পারছি না। আজকে অনেক বৃষ্টি হয়েছে, এর জন্য রাস্তায় অনেক পানি, আমাদের স্কুলের ভেতরেও পানি আছে। পৌর কর্তৃপক্ষ জানায় জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। অনেক ড্রেন বা খাল খনন হয়েছে এবং নতুন নতুন ড্রেনও নির্মাণ হয়েছে। আমরা আশা করি অতি দ্রুত এই সমস্যার সমাধানের জন্য আরো আমরা নতুন নতুন পদক্ষেপ নেব। এদিকে নতুন বাজার এলাকায় রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় জামালপুরগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন 1 ঘন্টা আটকে থাকে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। চট্টগ্রামের পাহাড়তলী সিটি গেট এলাকায় ট্রাকের চাপায় 2 কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত শামীম ও ওয়াহিদ স্থানীয় মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। সকাল 10:30টার দিকে এই ঘটনার পর উত্তেজিত শিক্ষার্থীরা অন্তত 2.5 ঘন্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় গুরুত্বপূর্ণ এই সড়কে দীর্ঘ 5 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। সীতাকুণ্ড হাফিজ জুট মিলের কর্মচারী শামসুল হক কিছুক্ষণ পরপর বিলাপ করতে করতে মূর্ছা যাচ্ছিলেন। কিছুতেই মানানো যাচ্ছিল না তাকে, আর কিভাবে বা মানাবে? অল্প বেতনে চাকুরি, নিজে অসুস্থ, তারপরেও চেষ্টা করেছিলেন সন্তান শামীমকে শিক্ষিত করে তুলতে, কিন্তু ভাগ্য তার সহায় হলো না। সকালে কলেজ যাওয়ার পথে ট্রাকের চাপায় প্রাণ হারান শামীম। শুধু শামীম নয়, একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সতীর্থ ওয়াহিদও। বাস থেকে নেমে কলেজে ঢোকার আগেই গমবাহী একটি ট্রাক তাদের চাপা দিলে দুজনেরই মৃত্যু হয়। কলেজে ঢুকতে মানে কলেজ হচ্ছে আপনার 10 হাত দূরে, ওখানে ওরা কিন্তু ট্রাক মারেছে, খুব স্পিড আসছিল, মারে দিয়ে ট্রাক থামে গেছে, ঢাকা চলে গেছে। স্কুল কলেজ চলাকালীন সময় তো 10টার টাইমটা স্কুল কলেজ চলে, এই সময় পিছন দেখতে আসতে এমন ভাবে মারছে, দৌড়া যাওয়ার স্কোপ না। একটা আমাদের ফ্রেন্ড একটা বাসছে, ও নাকি ওদের পাশে ছিল, ও নাকি লাফ মারছে।
শামীম এবং ওয়াহিদের সতীর্থরা এই ঘটনার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট অংশে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় অন্তত 10টি গাড়িও ভাঙচুর করা হয়। কলেজের পেছনে থাকা গুদাম বন্ধ, কলেজের সামনের রাস্তায় ফুটওভার ব্রিজ নির্মাণ সহ 3 দফা দাবি তুলে ধরেন তারা। এখানে স্কুল আছে, কলেজ আছে, কিন্তু এটা জানা সত্ত্বেও পিছনে গুদাম রাখছে। প্রতিদিন অনেক বড় বড় গাড়ি যায়, আরো অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু এখানে কোনো ট্রাফিক পুলিশ দেওয়া হয় না। এক সপ্তাহের মধ্যে কলেজের সামনে ফ্লাইওভার দিতে হবে। গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের। দুপুর 1:45টায় কলেজ কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে পুলিশ কর্মকর্তারা শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। আপাতত আমরা গোডাউন তালা মেরে দিচ্ছি, গোডাউন বন্ধ থাকবে। দ্বিতীয় কথা হলো যে এই যে 2 জন স্টুডেন্ট মারা গেছে, এই জন্য কলেজ কর্তৃপক্ষ 3 দিনের শোক ঘোষণা করেছে এবং 3 দিন কলেজ বন্ধ থাকবে। এবং যে 2 জন ছাত্র মারা গেছে প্রত্যেকের ফ্যামিলিকে 1 লক্ষ টাকা আলাদা আলাদা 1 লক্ষ টাকা দেওয়া হবে। ঘটনার পর ট্রাকটি জব্দ করলেও চালককে আটক করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে আকবরশাহ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময় আরো থাকছে। বৃষ্টিতে ফতুল্লা টেস্টের 4র্থ দিনের খেলা বাধাগ্রস্ত। ভারতের ইনিংস ঘোষণা, মুশফিকদের সংগ্রহ 3 উইকেটে 111 রান। দেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড তামিমের। শবে বরাতের রাতে কুমিল্লায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় নিহত অধ্যাপক রঞ্জিত শর্মার গ্রামের বাড়িতে এখন শুধুই মাতম। এভাবে আপনজনকে হারানোর বেদনা কিছুতেই মেনে নিতে পারছেন না রঞ্জিত শর্মার পরিবার। দোষীদের বিচারের দাবি জানিয়েছেন গ্রামবাসী সহ স্বজনরা। এদিকে পুলিশ বলছে দোষীদের শাস্তি নিশ্চিত করতে তারা তৎপর রয়েছেন, তবে এখনো গ্রেফতার হয়নি অভিযুক্ত সব আসামি। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। চট্টগ্রামের মিরসরাই উপজেলার শাহেরখালী গ্রামের রজনী মাস্টার বাড়িতে এখন শুধুই আহাজারি। পেট্রোল বোমা হামলায় নিহত রণজিৎ শর্মার শোকে বারবার মুর্ছা যাচ্ছিলেন তার স্ত্রী পপি শর্মা। 2 জুন কুমিল্লায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় রণজিৎ শর্মা সহ দগ্ধ হন 7 জন। দীর্ঘ 10 দিন মৃত্যুর সাথে লড়াই করে বৃহস্পতিবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান তিনি। রণজিৎ শর্মা রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের গণিতের অধ্যাপক হিসেবে অবসরে যান গত অক্টোবরে। বাবার শবদাহ অনুষ্ঠানে ভারত থেকে একমাত্র মেয়ে বিন্দিয়া শর্মা এলেও পরীক্ষার জন্য আসতে পারেনি তার একমাত্র ছেলে বর্ষণ শর্মা। রণজিৎ শর্মা জীবনভর অঙ্কের হিসেব মিলাতে পারলেও তার এভাবে মৃত্যুর হিসাব মিলাতে পারছে না কেউই। আমি তোদের সবে কত কষ্ট করছি বাবু। উনি আমাদের একজন প্রতিষ্ঠানের সভাপতি, উনি একজন ভালো একজন শিক্ষক নাম করা। কোনো মানুষকে এভাবে পোড়াই মারতে পারে না, একমাত্র পশু ছাড়া। তাদের বিচার আমরা চাই এলাকাবাসীর পক্ষ থেকে। পুলিশের তথ্য মতে এই ঘটনার মামলায় 35 আসামির মধ্যে চান্দিনা উপজেলা জামায়াতের আমির সহ 9 জামাত শিবির নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এর মধ্যে একজন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছে। এদিকে মিরসরাই থানার পরিদর্শক জানালেন দোষীদের শাস্তি নিশ্চিত করতে যা প্রয়োজন পুলিশ তাই করবে। এই ঘটনার সাথে যে সমস্ত আসামি জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য যা যা করা দরকার বাংলাদেশ পুলিশ তাই করবে। শুক্রবার গভীর রাতে অন্ত্যেষ্টিক্রিয়া শেষে পারিবারিক শ্মশানে নিহতের দাহ সম্পন্ন হয়। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, চট্টগ্রাম। ট্রলার মালিক ও ঘাট ইজারাদারদের গাফিলতির কারণে ভোলার মনপুরার মেঘনায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ট্রলারটির বেঁচে যাওয়া যাত্রীরা। এদিকে আটক চালকের সহকারীও পুলিশের কাছে স্বীকার করেছেন ট্রলারের তলা ফাটা ছিল। এখন পর্যন্ত 8 জনের লাশ উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন আরো 8 জন। এ ঘটনায় 4 জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। ভোলার মনপুরা থেকে নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শারীরিক অবস্থার উন্নতি হতেই বারবার ডুকরে কেঁদে উঠছেন নুরুন নাহার। নদীর স্রোতে এক ছেলের লাশ পাওয়া গেলেও এখনো নিখোঁজ স্বামী এবং আরো এক ছেলে। নুরুন নাহারের মতো মেঘনায় ডুবে যাওয়া ট্রলারের আরো অনেক যাত্রী এখনো ভর্তি রয়েছেন মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে।
নিখোঁজ যাত্রীদের খোঁজে স্বজনরা অপেক্ষা করছেন নদীর পাড়ে। যাত্রীদের অভিযোগ, ট্রলার মালিকের অবহেলা ও গাফিলতির কারণেই ঘটেছে এমন দুর্ঘটনা। ট্রলার মালিকের কারণে, গাফিলতির কারণে এই অবস্থা হয়েছে। আমার মেয়ে হারাইছি, আর কত মানুষের ভাই বোন মা বাপ হারাইছে। নৌকা সে দিয়ে গেছে, কুল ধরে না। এই নৌকাটা বাইরে না কাটতেছে, কাটিয়ে ওই যে এক নজর জাদু করে দেখছি, আর দেই না বাবা, কে কেমনি গেছে। এই ঘটনায় স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করেছে পুলিশ। আমি তারে 2 দিন আগে একটা ওয়ার্নিং দিছি নৌকা উঠাইবার জন্য। আর একজনের কাছ থেকে আমি নৌকা ভাড়া চাইছি যে এটা চলান যাইবে না, নৌকা ভাড়া নেওয়ার জন্য। তখন আমার মালিক আমার নিষেধ করছে। ট্রলারের মালিক মাঝি দুইটাই এসে এই দুর্ঘটনার পিছনে ট্রলার মালিক, ট্রলারের মাঝি কে কে দায়ী বিস্তারিত আমি জিডি করা আছে। এই ঘটনায় দোষীদের সর্বোচ্চ বিচারের দাবি করেন স্থানীয় জনপ্রতিনিধি। আমি অন্তপক্ষে জনগণের পক্ষ থেকে যে অন্তপক্ষে এই লাইনটা চালা তার সে যে হোক তার বিচার আমি দাবি করি জনগণের পক্ষ থেকে। বৃহস্পতিবার কলাতলীর আবাসন ঘাট থেকে যাত্রী নিয়ে রামনেওয়াজের কাটাখালী ঘাট আসার পথে ডুবে যায় শতাধিক যাত্রীবাহী ট্রলারটি। গত 2 মাসে মনপুরার মেঘনায় এ নিয়ে 3টি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটে। সময় সংবাদ, মনপুরা, ভোলা। ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী মানুষের যাত্রা নিশ্চিত করতে এবার নানা পরিকল্পনা গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ। ঈদে 10 জোড়া নতুন ইঞ্জিনের পাশাপাশি যুক্ত হবে 158টি বগি। এছাড়া ট্রেনের শিডিউল ঠিক রাখতে বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। পাশাপাশি টিকিট কালোবাজারি বন্ধেও নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। রাশেদ লিমনের রিপোর্ট। তুলনামূলক সাশ্রয়ী ও আরামদায়ক হওয়ায় রেলের প্রতি যাত্রীদের আগ্রহ বরাবরই একটু বেশি। বাংলাদেশ রেলওয়ের 1808 কিলোমিটার মিটার গেজ ও 409 কিলোমিটার ব্রড গেজ রেলপথে স্বাভাবিক অবস্থায় 339টি রেল চলাচল করে। এর মাধ্যমে দৈনিক গড়ে 1,18,000 যাত্রী যাতায়াত করেন। আর ঈদ মৌসুমে সরকারি হিসেবে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রতিদিন প্রায় 1,70,000-এ, যদিও শেষ 3 দিনে তা 2 লাখ ছাড়িয়ে যায়। আর তাই এবারের ঈদে যাত্রী চাপ সামাল দিতে রেলওয়ের ওয়ার্কশপগুলোতে চলছে মেরামতের কাজ। সবকিছু ঠিক থাকলে অতিরিক্ত ইঞ্জিনের পাশাপাশি যোগ করা হবে বেশ কিছু বগিও। ঈদের আগে সৈয়দপুর কারখানা থেকে আমরা 75টা ক্যারেজ মেরামত করতে পারবো, যেটা আমাদের বহরে যুক্ত হবে। তেমনি পাহাড়তলী কারখানা থেকে আমরা 83টা ক্যারেজ মেরামতের উদ্যোগ নিচ্ছি। অতিরিক্ত ট্রেনগুলো নর্মালি 10 পেয়ার ট্রেন হয়, এই ঈদেও এই ট্রেনের সংখ্যা কমবে না। এদিকে শিডিউল ঠিক রাখতে কর্তৃপক্ষ সজাগ বলে জানালেন মন্ত্রী। যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আমাদের আছেন তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি যাতে সময়মতো ট্রেন ছাড়ে এবং সময়মতো আসে। আশা করি গতবারে আমরা যে সেবা দিয়েছি তার থেকে বেশি পরিমাণে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদেরকে আমরা বেশি করে সেবা দিতে পারবো ইনশাল্লাহ। এছাড়া যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত সদস্য নিয়োজিত থাকবে বলেও জানান তিনি। গত বছর পুরো রমজান মাস জুড়ে স্কুল কলেজ বন্ধ থাকায় ঈদুল ফিতরকে সামনে রেখে খুব একটি বেগ পেতে হয়নি রেলওয়ে কর্তৃপক্ষকে। তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। আর তাই আসছে ঈদকে সামনে রেখে এখনই নিজেদের সব প্রস্তুতি সেরে ফেলেছে রেলওয়ে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে পারিবারিক কলহের জের ধরে সৎ মায়ের হাতে মেয়ে খুন হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মা শাকিলা জাহানকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, টঙ্গীর আউচপাড়া এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শফিউল আলম তার মেয়ে সাদিয়া আলম ও দ্বিতীয় স্ত্রী শাকিলা জাহানকে নিয়ে একটি পাহাড়া বাসায় থাকতেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বিতীয় স্ত্রী শাকিলা জাহানের সঙ্গে প্রায় ঝগড়া হতো শফিউলের। এরই জের ধরে ভোরে মেয়ে সাদিয়া আলমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে শাকিলা। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যায় 7ম শ্রেণীর ছাত্রী সাদিয়া আলম। পরে শাকিলাকে আটক করে পুলিশ। স্বামীর দ্বিতীয় স্ত্রী ইনি, একে আপনার পারিবারিক কলহের কারণে সে তার সৎ মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করছে। এই মুহূর্তে নির্বাচন নিয়ে সরকার ভাবছে না উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে সাজার বিষয়কে সরকার অগ্রাধিকার দিচ্ছে। সকাল 9:30টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি একথা বলেন।
জঙ্গিবাদ এবং আগুন সন্ত্রাসীদের উৎপাত থেকে বাংলাদেশকে স্থায়ীভাবে নিরাপদ কিভাবে করা যায় এবং তার জন্য আগুন সন্ত্রাসী বেগম খালেদা জিয়ার মামলাগুলো কিভাবে দ্রুত নিষ্পত্তি করে তাকে হত্যাকাণ্ডের জন্য মানুষ পড়ানোর জন্য সাজার ব্যবস্থা করা যায়, সেটাই এই মুহূর্তে রাজনৈতিক অগ্রাধিকার। নির্বাচন এই মুহূর্তে রাজনৈতিক অগ্রাধিকার নয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর খাদ্য ঘাটতি অনেকটাই পূরণ হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আম উবায়দুল মুক্তাদির চৌধুরী। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় 3 দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মেলায় ফলদ, বনজ এবং ঔষধি বৃক্ষের মোট 24টি স্টল অংশগ্রহণ করেছে। 2009 সালের থেকে আরম্ভ করে এই পর্যন্ত সরকারের যে সমন্বিত চিন্তা ভাবনা এবং তার আলোকে সরকারি দপ্তরগুলোকে মোবিলাইজ করাতে আজকে কি হয়েছে, মংলা এখন বাংলাদেশের জন্য একটি অপরিচিত শব্দ হয়ে গেছে। জাতীয় বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছেন কৃষকরা। দুপুরে প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম চিলমারি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলার কৃষকরা অংশ নেন। মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তারা জানান, প্রস্তাবিত বাজেটে আনুপাতিক হারে বিগত 5 বছরের মধ্যে এবার কৃষি খাতে কম বরাদ্দ দেওয়া হয়েছে। তাই আগামী 2015-16 অর্থ বছরের বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানো দাবি জানান তারা। সিরাজগঞ্জে দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির কমিটি গঠন নিয়ে মিল্ক ফিডার কর্মকর্তা ও সমিতির নেতাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, বেলা 12টার দিকে দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির নেতাদের সাথে মিল্ক ফিডার পরিচালকের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পরিচালক আব্দুল হামিদ লাভলু লোকজন নিয়ে সমবায় সমিতির সভাপতির ওপর হামলা চালান। এ সময় লাভলু লোকজনদের সাথে সমবায়ীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় একটি সিএনজি ও 10টি মোটরসাইকেল ভাঙচুর করে বিক্ষুব্ধ সমবায়ীরা। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফরিদপুরে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে এবং সে ডাকাত দলের সর্দার ছিল। এ ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তাও। পুলিশ জানায়, গতকাল গভীর রাতে সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয় ডাকাতরা। খবর পেয়ে সেখানে যৌথভাবে অভিযান চালায় কোতোয়ালি ও মধুখালী থানা পুলিশ। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাত দল। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ডাকাত সর্দার সেলিম ঘটনাস্থলে নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি 1 শুটার গান উদ্ধার করা হয়। মৌলভীবাজারের পুলিশ সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। তিনি অভিযোগ করেন, সম্প্রতি তিনি ঘুষের বিনিময়ে জামায়াত ও জঙ্গি সমর্থকদের পুলিশে নিয়োগ দিয়েছেন। দুপুরে জেলার বিএনএসবি চক্ষু হাসপাতালের শিশু ওয়ার্ড উদ্বোধনকালে তিনি এসব অভিযোগ করেন। সে বিগত অল রিক্রুটমেন্টে 3,50,000 টাকা দিয়ে 100 থেকে 150 করে সদস্যকে জামাত, শিবির, বিএনপি, অন্যান্য সংগঠনে এমনকি জঙ্গিদেরকে রিক্রুট করেছে, কিন্তু আওয়ামী লীগ করে। একদিকে দরিদ্রতা, অন্যদিকে নানা প্রতিকূলতা, তারপরও অদম্য ইচ্ছাশক্তি আর স্কুলের শিক্ষকদের মানবিক সহায়তায় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে বরগুনার সোনিয়া। উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা থাকলেও পরিবারের আর্থিক অনটনের কারণে আবারও অনিশ্চিত তার শিক্ষা জীবন। তবে জেলা প্রশাসক তার শিক্ষার জন্য সহায়তার আশ্বাস দিলেন। MA আজিমের পাঠানো তথ্য ও SM সিফাতের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বরগুনার তালতলী উপজেলার সোনিয়া দারিদ্রতার কারণে প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরোনোর পর বন্ধ হয়ে যায় তার পড়াশোনা। তবে মেধাবী ছাত্রী হওয়ায় স্থানীয় স্কুলের শিক্ষকদের সহায়তায় বিনা খরচে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পাইছে। আর সেটাকে কাজে লাগিয়ে এবার এসএসসিতে গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। এখন উচ্চশিক্ষার স্বপ্ন দেখলেও বাধা আবারও অর্থ ও সামর্থ্য।
আশা আছে একটা ভালো কলেজে ভর্তি হব। আমার বাবা তো একজন প্রতিবন্ধী, এত টাকা দিয়ে হয়তো বা ভালো কোনো কলেজে সম্ভব হবে না। ২৬ বছর বয়সে রোগে আক্রান্ত হয়ে 2 পা হারান সোনিয়ার বাবা মানিক হাওলাদার। বাড়ির পাশে একটি খালে মাছ ধরে কোনো রকমে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করেন তিনি। আমি কলেজে ভর্তি হব, কলেজে ভর্তি হই না, আমার খরচা হতেই নাই আর কি দেখালাম। আশা ছিল যে ডাক্তারি মাইয়ে পড়বে, আমাকে তো হে তৌফিক আল্লাহ দেয় নাই। এখন আর বাবা এসে বিয়ে দিতে। সোনিয়ার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, মেধাবী ছাত্রী হওয়ার পরও দারিদ্রতার কারণে অনিশ্চিত তার শিক্ষা জীবন। আমরা স্কুল থেকে ওকে বিনা খরচেই আমরা ওকে লেখাপড়া করে এ পর্যন্ত এনেছি। এখন ভবিষ্যতে ওকে যদি ভালো করে করা যায়, লেখাপড়া যদি চালাই যেতে পারে, হয়তো ভবিষ্যতে ও দেশের জন্য কিছু করে যেতে পারবে। এদিকে বিষয়টি জানার পর কলেজে তার ভর্তি সহ বিনা বেতনে পড়াশোনার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। তার ইচ্ছা মতো যে কলেজে ভর্তি যাতে হয়, আমি অধ্যক্ষ মহোদয়ের সাথে কথা বলে উদ্যোগ নিতে পারবো। 3 ভাই বোনের মধ্যে দ্বিতীয় সোনিয়া জেএসসিতেও গোল্ডেন জিপিএ 5 পেয়ে বৃত্তি পেয়েছিল। সময় সংবাদ, বরগুনা। বাংলাদেশ ভারত টেস্টের খবর। ফতুল্লা টেস্টে বৃষ্টির আধিপত্য চলছে। চতুর্থ দিনেও বৃষ্টিতে বাধাগ্রস্ত হয় খেলা। দিনের খেলা মাঠে গড়িয়েছে মাত্র 30 ওভার 1 বল। এতে দিনের শুরুতে 6 উইকেটে 462 রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে প্রথম ইনিংসে দিন শেষে টাইগারদের সংগ্রহ 3 উইকেটে 111 রান। এদিন বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েন তামিম ইকবাল। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে চতুর্থ দিনে প্রথম ইনিংসে আর ব্যাট করতে নামেনি ভারত, তাই টাইগাররাই প্রথম ইনিংসে ব্যাট করে। এতে টাইগারদের হয়ে ব্যক্তিগত 7 রান করেই রেকর্ড গড়েন তামিম। হাবিবুল বাশারের 3026 রান টপকে তামিম টাইগারদের সর্বোচ্চ রানের মালিক হন। তবে ব্যক্তিগত 19 রান করে বিদায় নেন তিনি। এরপর 30 রান করে রেকর্ডের দ্বারপ্রান্তে থাকা মুমিনুল আউট হয়ে যান। মুমিনুলের পর তর সয়নি মুশফিকেরও 2 রান করে সাজঘরে ফিরে যান টাইগার অধিনায়ক। কিন্তু অন্য প্রান্তে সাবলীল ছিলেন ওপেনার ইমরুল। ক্যারিয়ারের তৃতীয় 50 তুলে নেন তিনি। তবে 2 দফা বৃষ্টির বাধা পাওয়ার টেস্টে লাঞ্চের পর আর খেলা মাঠে গড়ানো সম্ভব হয়নি। ম্যাচ রেফারি নির্ধারিত সময়ের আগে খেলা সমাপ্ত ঘোষণা করেন। দর্শক, বাংলার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গাইবান্ধা ও বগুড়ায় অস্বাভাবিক হারে বাড়ছে নদ নদীর পানি। কুড়িগ্রামের শতাধিক গ্রামে আকস্মিক বন্যা। মুষলধারে বর্ষণে ময়মনসিংহে তীব্র জলাবদ্ধতা, স্কুল ছুটি ঘোষণা। চট্টগ্রাম সিটি গেট এলাকায় ট্রাক চাপায় 2 কলেজ ছাত্র নিহত। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট। ঈদ উল ফিতরে যাত্রী সেবা নিশ্চিত করতে নানা পরিকল্পনা রেল কর্তৃপক্ষের। অতিরিক্ত ট্রেন শিডিউল ঠিক রাখা, টিকিট কালোবাজারি বন্ধে থাকছে বিশেষ নজরদারি। মালিক ও ঘাট ইজারাদারদের গাফিলতির কারণেই মনপুরায় মেঘনা নদীতে ট্রলার ডুবেছে। অভিযোগ বেঁচে যাওয়া যাত্রীদের। তলা ফাটার কথা স্বীকার চালকের সহকারী। এবং কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলায় নিহত অধ্যাপক রঞ্জিত শর্মার বাড়িতে কান্নার রোল। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্বজনদের। দর্শক, এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।